নমস্কার। আমার লেখা একটি ছোট গল্প অন্তরাল, এটি প্রগতি এই ম্যাগাজিনটির ৬৪তম বর্ষে এই বছর ২০২৫-এ প্রকাশিত হয়েছে। আমি এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। অন্তরাল। কেমন একটা শব্দ কানে আসছে বহুক্ষণ ধরে। এত রাত্রে ভয় লাগে। এইসব ভাবতে ভাবতে মশারি থেকে বেরিয়ে দোতলার জানলার পর্দাটি হালকা সরিয়ে বোঝার চেষ্টা করছেন ৬৮ বছরের অপালা গুপ্ত। বয়সের কারণে চোখে কম দেখেন, তাও তিনি লক্ষ্য করলেন একটি মেয়ে রাস্তার ধারে বসে কাঁদছে। সেই কান্নায় অপালা কি যেন বহু পরিচিত কোথাও লুকিয়ে থাকা বেদনার ঝড়ে নিজেকে ঠিক সামলাতে না পেরে দেয়ালটা শক্ত করে ধরে রইলেন কিছুক্ষণ। সময়ের সঙ্গে কান্নার শব্দ থামল, কিন্তু অপালার রাত্রের ঘুম আর এলোই না। অপালাগুপ্ত কলকাতায় তার নিজের ফ্ল্যাটে একা থাকেন। পরনির্ভরশীল জীবন থেকে নিজেকে জোর করেই এক প্রকার সরিয়ে রেখেছেন। শরীরে দেয় না, তাও ২৪ ঘন্টার আয়া সে কিছুতেই রাখবেন না। বেলা ৮টা বাজতেই বেশ কিছু সবজি বাজার হাতে নিয়ে বাসন্তী অপালার দোতলার ফ্ল্যাটের কলিং বেল বাজালো। বাসন্তীর বাড়ি অপালার বাড়ির পাশের রাস্তা দিয়ে মিনিট ৭ হাঁটা পথ। বাসন্তীর বর অটো চালায়, আর অপালার গাড়িও চালায় যখন অপালা কোথাও বেরোন। কলিং বেল শুনে অপালা পা টেনে টেনে গিয়ে দরজাটি খুলে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লেন। অপালা কম বয়সে ভীষণ সুন্দর দেখতে ছিলেন, না সাজলেও ভীষণ সুন্দর। বয়সের সঙ্গে তা কিছুটা কমলেও সে তার গ্ল্যামারকে সময়ের সঙ্গে ধরে রাখতে পেরেছেন। বাসন্তী হাসি মুখে ঘরে ঢুকে দরজাটি লাগালো ও অপালার স্ট্রিক্ট ট্রেনিং মতো প্রথমে ওয়াশরুমে গিয়ে হাত পা ধুয়ে দুজনের জন্য চা বসিয়ে অপালার বিছানা তুলে ঘরগুলো কিছুটা গুছোতে লাগলো। অপালার কোনো কথা নেই, কি যেন গভীর চিন্তায় সোফায় মাথা রেখে বসে রইলেন। বাসন্তী বেশ সুন্দর কাপে চা ও ভারী সুন্দর প্লেটে কয়েক রকমের বিস্কিট একটি ট্রেতে করে নিয়ে এসে অপালার সামনে একটি ভারী সুন্দর কাঠের ছোট্ট টেবিলে রেখে বলল, ম্যাডাম, আপনার চা। অপালা একটু হাসি মুখে কাপটি নিয়ে গরম লিকার চায়ে এক চুমুক দিয়েই বেশ কিছুটা কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলেন, কাল বেশ রাত্রে একটি মেয়ের কান্নার শব্দ পাচ্ছিলাম, তুই জানিস কে সেই মেয়েটি? বাসন্তী তার বিস্কিট হাতে নিয়ে একটি চেয়ারে বসলো আর খানিক কৌতূহলের সঙ্গেই জিজ্ঞেস করল, তখন কটা হবে ম্যাডাম? তা প্রায় রাত 2টো হবে। বাসন্তী চা খেতে খেতে বলল, ও বলাইদার মেয়ে। বলাইদা ওদের লাইনেই অটো চালায়। বউ মারা গেল কয়েক বছর আগে। ওদের মেয়ে নির্মলা। বলাইদা বছর 2 আগে আবার বিয়ে করেছে। বউ নির্মলাকে খুব অত্যাচার করে, বাড়ির সব কাজ করায়, সারাদিন খাটায়। মেয়েটির কত বয়স হবে? তা ম্যাডাম আন্দাজ 15 কি 16 হবে। লেখাপড়ায় খুব মনোযোগ, মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক দিতে চায়, কিন্তু স্কুলে যেতে দেয় না ওর সৎমা, বই হাতে নিলেই মারে। নির্মলার কোনো ভাই বোন নেই? না ম্যাডাম, ও বড় একা। তুই নির্মলাকে আমার কাছে একবার নিয়ে আসতে পারবি? হ্যাঁ, আড়াল করে আনতে হবে। ওর নতুন মা জানতে পারলে খুব অশান্তি করবে। এই বলে বাসন্তী রান্নাঘরে গিয়ে প্রতিদিনের মতো রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। অপালা চা খেয়ে বেডরুমে গিয়ে তার ফোনের কন্ট্যাক্ট লিস্টে কাউকে খুঁজতে লাগলেন। খানিকক্ষণের মধ্যেই যাকে খুঁজছিলেন পেয়ে একটু নিশ্চিন্ত হয়ে বিছানায় পা মেলে
পিঠে বালিশে হেলান দিয়ে বাইরের প্রকৃতির নানান রূপে নিজেকে সাজিয়ে রাখার অনবদ্য প্রচেষ্টাকে মনের গভীরে অনুভব করার চেষ্টায় কোথায় যেন হারিয়ে গেলেন। মনে মনে তিনি ভাবতে লাগলেন, একাকিত্বের লড়াই বড় কঠিন হয়ে দাঁড়ায় যখন মনোবল কমে আসে। নির্মলার মা নেই, সৎমা তার মা হতে পারেনি, তার বাবা তার পাশে সেইভাবে নেই। একা সে যুদ্ধ করছে তার লেখাপড়া করার ইচ্ছেকে বাঁচিয়ে রাখার জন্যে। তার লড়াই অত্যাচারের কাছে হার মানেনি। সঙ্গে নেই কেউ, রয়েছে একমাত্র তার সঙ্গী এক রাশ চোখের জল। অপালা একাকিত্বের এই লড়াইয়ের ব্যাকুলতার কান্নার শব্দকে এই মহানগরীর চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও লক্ষ্য করতে পেরেছেন। বহু বছর আগের কথা তার মনে পড়ছে, যখন তার মা ও বাবা তাকে একজন সুযোগ্য কন্যা করে তুললেন ও তার বিয়ের চেষ্টা করতে গেছিলেন। অপালার সত্যিকারের বন্ধু কাউকেই মনে হয়নি যে তার পাশে তার বিপদের সময় থাকবে। তিলে তিলে সে একা থাকার অভ্যেস করেছেন। বিপদের সম্মুখেও সে মনোবলকে ভাঙতে দেয়নি। প্রত্যাশা থাকলে চোখের জল আসে। ঠাহরকে আশ্রয় ও একাকিত্বকে সঙ্গী করে তার জীবনকে কর্মব্যস্ততায় আবদ্ধ করার পথে সে চড়ুইবেদী। হোম থিয়েটারে রবীন্দ্রসঙ্গীত অপালার মনের গভীর স্তরকে গভীরতর করতে লাগল। রান্না সেরে বাসন্তী ঘর পরিষ্কার করে, ওয়াশিং মেশিনে কাপড় কেচে ও বারান্দায় কাপড় মেলে ডাইনিং টেবিলে অপালার সকালের ও দুপুরের খাবার ঢাকা দিয়ে অপালাকে বলে দরজা টেনে লাগিয়ে বাড়ি গেল। আবার রাত্রে বাসন্তী যা লাগে বাজার থেকে নিয়ে আসবে ও অপালার রাত্রের খাবারের ব্যবস্থা করে দেবে। বাসন্তী বেরোনো মাত্রই অপালা মিউজিক সিস্টেমটি মিউট করলেন ও যাকে ফোন করবেন ভেবে রেখেছিলেন তাকে ফোন করলেন। দুটো রিং হতেই ফোনের ওপার থেকে সে রিসিভ করে বললেন, হ্যাঁ ম্যাডাম, বলুন, কেমন আছেন? আমি ভালো আছি দেবারতী, তোমাকে আবার একটা কাজের দায়িত্ব দেব। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার লোকালিটিতে একটি মেয়ে অত্যাচারিত হচ্ছে তার বাড়িতে। লেখাপড়া করতে চায় কিন্তু করতে পারছে না। তার সৎমা তাকে খুব কষ্ট দেয়। তোমাদের অর্গানাইজেশন ভালো কাজ করছে, চেষ্টা করে দেখো যদি মেয়েটিকে উদ্ধার করা যায়। নিশ্চয়ই ম্যাডাম, চেষ্টা করব। আমাদের প্রজেক্টের তো এটাই লক্ষ্য। একটা অনুরোধ করছি ম্যাডাম, এইবার আপনি আমাদের এই অর্গানাইজেশনের প্রেসিডেন্টের পদটি গ্রহণ করে আমাদেরকে আরও কাজের জন্য অনুপ্রাণিত করুন। দেবারতী, তোমরা ভালো কাজ করছো, আমি আছি তোমাদের সঙ্গে যেমন আছি। আমাকে আড়ালে থাকতে দাও। প্রত্যাশার কোনো সূত্র জীবনে আমার ঠাঁই পায়নি। আপনার সঙ্গে কথা বললে মনে হয় মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি। ভালো থেকো দেবারতী। এই বলে অপালা বাইরের প্রকৃতির কোলে দু চোখ ভরে তাকিয়ে রইলেন। বহু বছর আগের কথা মনে পড়ছে অপালার। কত কথা ছিল যা মন দিয়ে শোনার জন্যে তার মা ও বাবা বসে থাকতেন। সময়ের সঙ্গে তারা চলে গেলেন, আর স্মৃতির মুহূর্তগুলো হয়ে উঠল অপালার সঙ্গী ক্রমে ক্রমে। অজিতদার কথা বারে বারেই মনে পড়ছে অপালার। মা ও বাবার পর তার জীবনে এক অভিভাবকের ভূমিকায় তাকে পেয়েছিলেন অপালা। মনে পড়ছে অপালার স্বাধীনভাবে বেঁচে থাকার অঙ্গীকারে যতবার কোনো বিষয়ে সে অজিতদার সঙ্গে আলোচনা করেছেন, সে তাকে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়েছেন। মনে পড়ছে অপালার অজিতদা তার তর্কের সম্মুখে প্রতিবারই কিছুক্ষণের মধ্যে আলোচনা থেকে বিরত হয়ে যেতেন। অপালা প্রতিবার বুঝতেন তার স্বাধীন চেতা মন, প্রবৃত্তি ও আত্মবিশ্বাস অজিতদার ভালো লাগত, কিন্তু জীবনে চলার পথে তার অঙ্গীকার তার মনের শিকড়ের
গভীর স্তরগুলিকে এই অনুরণনের থেকে জোর করে সরিয়ে রাখত। অপালার মনে পড়ছে নিজের সঙ্গে এই যুদ্ধে অজিতদা প্রতিবার ধরা পড়তেন, আর ধরা পড়ার পর তিনি বলতেন, তোমার জন্য একজন মানুষ আসুক যাকে তোমার সঙ্গে মানাবে। এত বছর পর এই কথাগুলি ভেবে অপলার ঠোঁটের কোণে সেই মৃদু হাসি ফুটে উঠল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, অজিতদা এত বাস্তবকে তার সামনে আনতেন, আর যখন নিজে বাস্তবের সম্মুখীন হতেন তখন কোনো এক স্বপ্নতে ঢুকে অপালার স্বাধীন চেতা মনকে সেই চেনা সুতোয় বাঁধার কথা বলে কথা শেষ না করেই চলে যেতেন। আর অপালা প্রতিবারের মতো এই চেনা শব্দগুলোয় নিজেকে এক ভিড়ের মধ্যে হারিয়ে গেছে ভেবে অস্থির হয়ে উঠতেন। অজিতবাবুর সঙ্গে অপালার বয়সের অনেকটা তফাৎ, দুজনের চিন্তাধারায়ও অনেক অমিল হলেও কিছু মিল ছিল যা এই আপন ভোলা মানুষটিকে নিজের কাছে ধরাতে এত বারে বারে। কর্মজীবনে সে খুবই প্রতিষ্ঠিত, তবে তার সংসার জীবন সুখের হয়নি। তার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বহু বছর, ও সময়ের সঙ্গে তাদের ডিভোর্স হয়ে যায়। অপালার পিস্তুত দাদার বন্ধু অজিত গাঙ্গুলি। রবীন্দ্রসঙ্গীত ও পুরনো স্মৃতি অপালার মনকে বহু দূরে নিয়ে চলে গেছে, যেখান থেকে তিনি আর ফিরতে চান না। হঠাৎ অপালা শুনছেন তার সেলফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখেই অপালার ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসি, আর একটু অবাক হয়ে ফোনটা রিসিভ করে বললেন, তুমি? কেন, আমার কথা ভাবছিলে নাকি? বুড়োটা আছে না গেছে? আছি এখনো। ওফ, খালি বাজে কথা বলো অজিতদা। কি খবর? কার? তোমাকে ফোন করছি, তোমার কথাই তো জানতে চাইছি। নতুন কোনো লেখা, কবিতা, গল্প? হ্যাঁ, চলছে বেশ কয়েকটা। কাল রাত্রে যেন একদম ঘুমোইনি। ও মা, সে কি? তুমি ভালো আছো তো? এমনি ঠিক আছি। কাল রাত্রে একটি মেয়ের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না রাস্তার ধারে, ও আজ সকালে জানতে পারলাম ওই মেয়েটিকে তার সৎমা প্রতিদিন অত্যাচার করে। স্কুলে যেতে দেয় না, সারাদিন কাজ করায়, হাতে বই দেখলেই মারে। আজ সকালে একটি এনজিওতে কথা বলেছি, ওরা চেষ্টা করবে মেয়েটিকে উদ্ধার করার। মেয়েটি বড় একা, একাকিত্বের লড়াইয়ে মনোবল খুব প্রয়োজন, যা মেয়েটির আছে। তাই লেখাপড়ার প্রতি অদম্য আসক্তি তাকে তার সৎমায়ের হাতে পীড়িত করছে প্রতিদিন। হঠাৎ অপালা লক্ষ্য করলেন ফোনের ওপার থেকে কোনো কথা নেই, তাই একটু উৎকণ্ঠায় জিজ্ঞেস করলেন, অজিতদা, তুমি শুনছো? হ্যাঁ, শুনছি তোমার কথা, প্রতিবারের মতো। প্রতিবারের মতো শুনছো না বলেই তো চিন্তায় পড়েছি। কি হলো তোমার? আগে হলে তো কিছুক্ষণ পরেই তোমার যা ঠিক মনে হয় বলে ফোন রেখে দিতে। আজ তার ব্যতিক্রম। ফোন রেখে দিলেই তোমার আবার তুমি ফোন করবে। এতে কি ভালো যে লাগে আমার। তোমার সুন্দর রাঙা মুখটা রেগে আরো সুন্দর ও রাঙা হয়ে ওঠে। এটা ভাবলেই ভারী ভালো লাগে আমার। কাউকে রাগিয়ে আনন্দ পাও তুমি অজিতদা? কাউকে না, শুধু তোমাকে। তবে আজ এই পরিবর্তন? পরিবর্তন নয় অপালা। তাহলে? বয়সের সঙ্গে সঙ্গে হাতের আঙুলগুলো ঝটপট করে কাজ করে না, চোখেও কম দেখি। তাই? তাই মানে? বলতে চাইছো এখন ফোনটা আগের মতো ডিসকানেক্ট করতে পারছো না অজিতদা? আমি এক্ষুনি ফোন রেখে দিচ্ছি তাহলে। যাক, আজকেও সুন্দর মুখটা আবার রাঙা হয়ে উঠেছে তাহলে। শোনো, তবে কানে শুনি এখনো। তাই তোমার আরো অনেক কথা শোনার অপেক্ষায় রইলাম অপালা। অপালা তার ভেজা চোখে চাপা গলায় বললেন, আরো অনেক কবিতা ও গল্প লিখব অজিতদা। নমস্কার।